নমস্কার বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব রিসেন্টলি মুক্তি পাওয়া রণবীর কাপুর, রশ্মিকা প্রমুখ অভিনীত মুভি অ্যানিমাল, যেখানে আমরা বাবার প্রতি সন্তানের ভালোবাসা দেখতে পাবো, যে ভালোবাসায় রণবীরের একসময় হিংসাত্মক রূপ ফুটে ওঠে। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ডাবিং ম্যাক্স। তো চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমেই আমরা এই মুভির লিড ক্যারেক্টার রণবীরের ছোটবেলা দেখতে পাবো, যেখানে রণবিজয় বাবার বার্থডে উইশ করার জন্য স্কুল থেকে চলে আসে। তার বাবা একজন মস্ত বড় বিজনেসম্যান ছিলেন। রণবিজয় তার বাবাকে বাড়িতে না দেখতে পেয়ে ফ্যাক্টরিতে যায়, কিন্তু সেখানে তার বাবা ছিল। আসলে তিনি ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। রাত প্রায় 10টা বাজে। রণবিজয়ের বাবা বলবীর সিং বাড়িতে আসলে রণবিজয়ের মা জ্যোতি বলেন, রণবিজয় সকাল থেকে আপনার অপেক্ষায় ছিল, কিন্তু আপনি না আসার কারণে এখন সে ঘুমিয়ে পড়েছে। বলবীর সিং রণবিজয়ের ঘরে গিয়ে দেখে তার হাতে একটা চিঠি। সেখানে লেখা, বাবা, এই জন্মে তো আপনি আমার বাবা, কিন্তু আমি চাই পরের জন্মে আমি আপনার বাবা হব, আপনি আমার ছেলে হবেন। তারপর দেখবেন আমি আপনাকে কতটা ভালোবাসবো। তারপর আবার রিপিট হিসেবে পরের জন্মে আমি আপনার সন্তান হব, তখন আপনি আমায় ভালোবাসবেন। আপনারাই বলুন, কথাটা খুব সুন্দর, তাই না? এর পরের সিনেই আমরা 25 বছর পরের দৃশ্য দেখতে পাবো, যেখানে রণবিজয় বড় হয়ে গিয়েছে। আজ তার বেস্ট ফ্রেন্ড এর বোনের বিয়ে। তার নাম গীতাঞ্জলি। রণবিজয় ও গীতাঞ্জলি একই স্কুলে পড়তো। গীতাঞ্জলি ছিল রণবিজয়ের ক্রাশ, কিন্তু কোনো এক কারণে রণবিজয়কে আমেরিকাতে পাঠানো হয়েছিল। কী কারণ তা আমরা পরেই দেখতে পাবো। এরপর রণবিজয় গীতাঞ্জলিকে এমন কিছু বলে যাতে গীতাঞ্জলি এই বিয়েটা নিয়ে ভাবতে থাকে, এই ছেলেটা তার জন্য সঠিক কিনা ইত্যাদি। পরের দিন রণবিজয়ের বাবা বলবীর সিং এর 60তম জন্মদিন, যেখানে সবাই কিছু না কিছু গিফট নিয়ে তাদের বাবার জন্য। রণবিজয়ের বোনেরা তাকে জিজ্ঞাসা করে, তোরা কি নিয়ে এসেছিস বাবার জন্য? রণবিজয় বলে, আমি বাবার জন্য আমার হেয়ার ছোট করে ফেলেছি, বাবার আমার ছোট হেয়ার পছন্দ তাই। কিন্তু বলবীর সিং বলে, তোমার বড় হেয়ারও খুব ভালো লাগে। তাই রণবিজয় বলে, তাহলে আবার বড় করে নেব বাবা। এরই সাথে আমরা রণবিজয়ের দাদুকে দেখতে পাই, যার নাম রণধীর সিং। বলবীর সিং এর জন্মদিন উপলক্ষে অনেক বড় বড় নেতা আসে। রণবিজয়কে তার জামাইবাবু বরুণ বলে, তোমার সাথে দেখা করতে চাই নেতারা, তুমি গিয়ে দেখা কর। কিন্তু রণবিজয় বলে, তাদের সাথে দেখা করার আমার কোনো ইচ্ছে নেই। এই কথা নিয়ে দুজনের মধ্যে একটু ঝামেলা হয়। তখন রণবিজয়ের বড় বোন রীত এসে বলে, তোমার জামাইবাবুকে গিয়ে সরি বলো। কিন্তু রণবিজয় রাজি হয় না। এতে তার বাবা তার কাছে এসে তাকে অনেক কিছু বলে। তখন আমরা রণবিজয়ের ছোটবেলার একটা ঘটনা দেখি, যেখানে রীত স্কুল থেকে বাড়িতে এসে কান্না করে ও তার বাবাকে ফোন করার চেষ্টা করে। তখন রণবিজয় কি হয়েছে জানতে চাইলে রীত বলে, তাকে স্কুলে কে ডিস্টার্ব করেছে, তাকে র্যাগিং করা হয়েছে। পরের দিন রীতকে নিয়ে রণবিজয় তার স্কুলে আসে ও কে তার দিদির সাথে এমন করেছে জানতে চায়। রণবিজয় স্কুল পোশাকে ছিল, তার সাথে সে ছোটও ছিল, তাই তারা তাকে পাত্তা দেয়নি। তখন রণবিজয় একটি বন্দুক নিয়ে ফায়ার করতে করতে রুমে প্রবেশ করাতে সবাই ভয় পেয়ে যায় এবং বলে 4 জন ছিল, তারা আজ চলে গেছে, কাল আসলে আপনাকে জানিয়ে দেব। পরবর্তী সিনে আমরা দেখি রণবিজয় গাড়ি চালিয়ে তার বোনকে নিয়ে আসছে। তখন ওই 4 জন গাড়ি নিয়ে তাদের আবার ডিস্টার্ব করছিল। তখন রণবিজয় তাদেরকে ধাক্কা মেরে মেরে ফেলে দিচ্ছিল। এইসব কথা যখন তার বাবার কানে আসে, তার বাবা তার উপরে খুব রেগে গিয়েছিল এবং তাদের মধ্যে অনেক বাজে ঝামেলা হয়েছিল। রণবিজয় তার বাবাকে বলেছিল, আপনার বোনের সাথে এমন হলে কি করতেন আপনি? এই ঘটনাতেই তার বাবা তাকে আমেরিকাতে পাঠিয়ে দেয়। আপনারা কিছু অনুভব করতে পারছেন? প্রথমের সিনেই বলেছিলাম রণবিজয় কেন আমেরিকায় গিয়েছিল। সেই সেম দৃশ্যে আমরা বর্তমান দেখি রণবিজয় ও তার বাবার ঝামেলা, যেখানে রণবিজয় বলে সে আবার আমেরিকায় চলে যাবে। সেই সময় গীতাঞ্জলি তার বিয়ে ভেঙে চলে আসে। রণবিজয় গীতাঞ্জলিকে নিয়ে তার বাবার কাছে যায়। তার বাবা মিটিংয়ে বিজি ছিল, তাই রণবিজয় ওয়েট করছিল। এরপর ফ্যামিলির সবার সাথে তাদের বিয়ের কথা বললে তারা তাদের সম্পর্ক মানতে চায় না, তাই রণবিজয় গীতাঞ্জলিকে নিয়ে সবার সামনে কিস করেছিল। এই দেখে বাড়ির ছোট বড় সবাই লজ্জায় পড়ে এবং সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে রণবিজয় গীতাঞ্জলিকে নিয়ে তাদের প্রাইভেট জেটে করে আমেরিকায় পাড়ি দেয়। প্রাইভেট জেটেই তাদের অনেক রোমান্টিক দৃশ্য দেখা যায়। এরপর রণবিজয় গীতাঞ্জলিকে নিয়ে হিমাচল কেদারনাথ মন্দিরে গিয়ে হিন্দু রীতিনীতি অনুসারে বিয়ে করে। এরপর তারা একটি খোলা ছাদের নিচে রোমান্টিক হয়। এতে গীতাঞ্জলির একটু অস্বস্তি হলেও রণবিজয়ের বেশ ভালোই লাগে। সে তো ভালো লাগবেই, ভালো লাগারই কথা। সিন 8 সাল পরে দেখায়, যেখানে রণবিজয় অন্য এক লুকে সে কিছু বডিগার্ডের সাথে এক কোম্পানির ভিতরে ঢোকে। সেখানে তার জামাইবাবু বরুণও ছিল।
বরুণকে রণবিজয় মেরে ফেলে। মারার সময় সবাইকে চোখ বন্ধ করতে বলে। যেখানে আজরাল উল হক নামে একজন ছিল, সে চোখ বন্ধ করার মাঝে মাঝে দেখছিল, কিন্তু কিছু বলছিল না। তার মাথায় কিছু হয়তো চলছিল। পরের দৃশ্যে আমরা দেখি রণবিজয় তার স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে 8 বছর পর তার বাবাকে দেখতে যায় হসপিটালে, কিন্তু তার জামাইবাবু তাদেরকে দেখতে দেয় না, ওয়েট করতে বলে। আসলে তার বাবা বলবীর সিংকে কেউ হামলা করে ও গুলি মারে। রণবিজয় পরে তার বাবার সঙ্গে দেখা করে এবং তার বাবা সব কথা বলে। তার বাবা বলে যখন তার গুলি লাগে তখন তার ছেলে রণবিজয়ের কথাই তার মনে পড়ে। তখন রণবিজয়ের সাথে মিশ্রা আঙ্কেলের দেখা হয়, যিনি বলবীরের খুব কাছের বন্ধু বা মানুষ ছিলেন। তিনি বলেন এটা প্রথমবার নয় যে বলবীরের উপর প্রাণঘাতী আক্রমণ করা হয়েছে, এর আগেও অনেকবার করা হয়েছিল, কিন্তু এই হামলা থামার কোনো নামই নিচ্ছে না, যার ফলে ওয়ার্কাররাও কাজ করতে চাচ্ছে না। সেই সময় রণবিজয় ওয়ার্কারের ইউনিফর্ম পরে ও তাদের স্টিল স্বস্তি কোম্পানিতে আসে ও ওয়ার্কারদের উদ্দেশ্যে বলে তার বাবার ওপর যারা হামলা করেছে যতক্ষণ না তাদের গলা নিজের হাতে কাটছে সে থামবে না। আমরা ইন্ডিয়ার জন্য এর আগেও অনেক কিছু করেছি, সামনেও অনেক কিছু করব, সবাই নিজের কাজ মন দিয়ে করুন, আর বাবা 3 মাস পর আপনাদের সামনে থাকবে, একদম ঠিকঠাকভাবেই থাকবে, এবং সবাই কাজ করতে রাজিও হয়। রণবিজয় ভালোভাবে বুঝতে পারে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও তার বাবার ওপর বারবার হামলা হচ্ছে, যার মানে বা যারা করছে তাদের জন্য এই সিকিউরিটি কিছুই নয়। তাকে এমন কিছু বা এমন একজনকে দরকার যে প্রাণ দিতেও একবারও ভাববে না। সেই মতো রণবিজয় পৌঁছে যায় তার দাদুর ভাইয়ের কাছে এবং বলে তার কিছু গার্ডের দরকার, যার মানে এই বিশ্বস্ত ভাইদের দরকার, যাতে তারা আশেপাশে থাকবে, যেন সে যে কোনোভাবে তার বাবার ওপর হামলাকারীদের ধরতে পারে ও তাদের উপরে পাঠাতে পারে। যদিও প্রথমে ভাইয়েরা বারণ করে দেয়, কিন্তু দাদুর কথায় তারা রাজিও হয়ে যায় ও একসাথে হয়ে বলবীরের আক্রমণকারীদের ধরতে চেষ্টা করে। যেহেতু বলবীরের উপর একবার প্রাণঘাতী হামলা হয়েছে আর যেন না হয়, তাই রণবিজয় বলবীরের মতো হুবহু দেখতে একজনকে সাজিয়ে আনে, যাকে সবকিছু শিখিয়ে দেওয়া হয়, যাকে থেকে বরুণও চিনতে পারে না। বলবীর নিজেও তাকে দেখে অবাক হয়ে যায়। একদিন বলবীরের মতো দেখতে ক্লোনটাকে ওই বডিগার্ড তার বাড়ির লোকেদের দেখতে যাওয়ার সময় তার গাড়িতে অজস্র পরিমাণে চারিদিকে গুলি করতে থাকে। এছাড়াও তাকে গাড়িতে লক করে দেওয়া হয় এবং সেই আজরাল উল হক সামনে আসে, গাড়ির সামনের কাচ উপড়ে ফেলে এবং তাকে গুলি করে মেরে ফেলে। পরের দিন রণবিজয় খবর পেয়ে ওই অবস্থায় দেখে রীতিমতো চোখে জল চলে আসে রণবিজয়। এর পরের দৃশ্যে দেখি বরুণ যখন জানতে পায় সে ওটা বলবীর সিংয়ের বডি ডবল করা হয়েছিল, তখন সে ফোন করে আজরাল উল হককে। সে সব জানায় যে বলবীর সিং এখনো বেঁচে আছে। সেই ফোন কল এদিকে রণবিজয় শুনছিল। আসলে বরুণের ফোন ট্র্যাক করা হয়েছিল এবং তখন রণবিজয় সবার সামনে তার বড় দিদিকে জড়িয়ে ধরে। সবাই সেটি দেখে অবাক হয়। সে যেখানে সবাই তার বাবাকে নিয়ে চিন্তিত, সেখানে তার বোনের তো তেমন কিছু হয়নি। তাহলে তার পরের সিনে আমরা আগের সেই সিন দেখি। ওই কারণেই সে তার জামাইবাবুকে মেরে ফেলে। আজরাল তার বাবার ওই কোম্পানি দখল করে আরও শক্তিশালী কোম্পানি তৈরি করতে চায়। যেহেতু রণবিজয় বুঝে যায় সে তাকে আজরাল মারতে চাইবে, তার আজরালের কাছে প্রচুর বন্দুকধারী লোক আছে, তাই রণবিজয় এমন কিছু যন্ত্র অর্ডার করে যা এক দুর্ধর্ষ ছিল। এর পরের চিন্তা ছিল বেশ অন্যরকম, যেখানে প্রচুর ফায়ার ফাইটিং। রণবিজয় প্রায় 300 লোককে মেরে ফেলে। সেই চিনটা প্রচুর দুর্ধর্ষ ছিল। প্রথমে হাতে বন্দুক নিয়ে ও কোড়াল নিয়ে একে একে সবাইকে কোপাতে থাকে, তাও আজরালের সেই সৈন্য কম ছিল না। এরপরেই তার সেই অর্ডার করা যন্ত্র মেশিন গানটি, যেটির ম্যানুফ্যাকচারিং ছিল বেঙ্গালুরুতে, ইমাজিনেশন ছিল দিল্লিতে, যেটি ছিল মেড ইন ইন্ডিয়া। যাই হোক, ওই মেশিন গানের সাহায্য সবাইকে উড়িয়ে দেওয়া হচ্ছিল। সিনটা ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং। আজরালের এক এক করে সব লোক শেষ হয়ে যাচ্ছিল। তখন আজরাল ওইসব মুখোশধারী লোকেদের মাঝে লুকিয়ে পড়ে। সেই রণবিজয় সবাইকে মেরে মেশিন গান ছেড়ে আজরালকে খুঁজতে বাইরে আসে। আজরাল যে মরার মতো পড়েছিল, সে বন্দুক হাতে নিয়ে ওঠে ও রণবিজয়কে অনেক গুলি মারে, কিন্তু তাও রণবিজয় উঠে দাঁড়ায়। আজরালের বন্দুক থেকে গুলি শেষ হয়। ঠিক সেই সময় পিছন থেকে রণবিজয়ের সেই ভাইয়েরা গুলি দিয়ে আজরালকে মেরে ফেলে। এত গুলি খেয়ে ও বোমের শব্দে রণবিজয় শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। সে কিছু শুনতে পায় না। রণবিজয় আইসিইউতে ভর্তি থাকে। তার স্ত্রী গীতাঞ্জলি কাঁদতে কাঁদতে আসে, কিন্তু সে আইসিইউতে ভর্তি। রণবিজয় 14 দিন কোমায় থাকে। ডাক্তার বলে যত তাড়াতাড়ি পারা যায় একজন হার্ট ডোনারকে খুঁজতে, না হলে সে খুব তাড়াতাড়ি মারা যেতে পারে। এরপর তার জন্য হার্ট ডোনারকে পাওয়া যায়।
এর সাথে তার বাড়িতে পুজো দেওয়া হয়। এত কিছুর পরেও সে আজরালের পিছনে কার হাত আছে সে জেনেই ছাড়বে, কিন্তু তার কমপ্লিট রিকভার হতে 3-4 মাস সময় লাগবে। এরপর আমরা রণবীরের এক অন্য লুক দেখি, সে মোটা হয়েছে। তারপর রণবিজয় ও গীতাঞ্জলি অনেক কিউট রোমান্টিক মুহূর্ত দেখতে পাওয়া যায়। এর পরের চিন্তা ছিল একটু অন্যরকম। দেখি রণবিজয় তার রিকভারি করে ফেলেছে এবং ফিজিক্যালি সে অনেক ফিট হয় এবং পুরো উলঙ্গ হয়ে গার্ডেনে হেঁটে আসে। তার ওই বন্ধু বা ভাইয়েরা ধরাধর করে ফায়ার করে। তখন তার বাবা এসে একটি বস্ত্র বা তাওয়াল দিয়ে তাকে জড়িয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখি স্কটল্যান্ডে আজরালের ভাই আবরাল, যার আজকে বিয়ে, সে কথা বলতে পারে না। আসলে সে বলতে পারতো ছোটবেলায়, তার মা মারা যাওয়ার পর আর সে বলতে পারে না। তার হয়ে তার ভাই আবিদুল হক তার কথা ইশারা ট্রান্সলেট করে। আজ আবরাল যে চরিত্রটি প্লে করেছেন তিনি হলেন ববি দেওয়াল। তার বিয়ে, যদিও তার আগে 2টি স্ত্রী আছে, তবুও মুসলিম রীতি অনুসারে সে আরেকটি বিয়ে করছে। তবে যাই বলুন বন্ধুরা, আবরালের এই এন্ট্রির মুহূর্তটা আমার কিন্তু সেই লেগেছে। ঠিক বিয়ের সময় এক লোক আসে এবং আবরালকে বলে ইন্ডিয়ায় তার ভাই আজরালকে মেরে ফেলেছে। আপনার দাদা বলতে বারণ করেছিল, কিন্তু আমার এটা আপনাকে জানানোটা মনে হলো। তাই এটা বলার সাথে সাথেই আবরাল তার ভাইকে মেরে ফেলার দুঃখে ও রাগে ওই লোককে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। এরপরে আবরাল সবাইকে 2 মিনিট নীরবতা পালন করতে বলে তার ভাইয়ের জন্য। ঠিক এরপর আবরাল সবার সামনে তার বিয়ে করা নতুন বইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। সবাই লজ্জা পেয়ে বাইরে চলে যায়। পরের দিন সকালে আবরালের অন্য 2 স্ত্রী আসলে সে দুজনকে ঢেকে একজনের সাথে কিছু করতে লাগলে আরেকজন বলে ওঠে ও নতুন, ওকে সময় দাও, তোমরা এইসব বুঝতে। তখন আবরাল তাকে চড় মারে। সিনে দেখা যায় আবরাল ও তার ভাই মিলে অনেককে মেরে ফেলে ও একজনকে মেরে বলে তুই আমার ভাইয়ের কাছে গিয়ে সরি বলগা। এখন তাকে মেরে ফেলে। আবরাল ও তার ভাই এখন খুব রেগে যায় ও রণবিজয়কে মারার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা শুরু করে। এর পরের সিনেই দেখা যায় রণবিজয়ের হার্ট ডোনার, যিনি ছিলেন তার বাগদত্তা জোয়া, তিনি আসেন ও রণবিজয়কে বলে তোমার হার্টটি আমার হবু হাজবেন্ডের। রণবিজয় তাকে বলে তুমি চাইলে তোমার হবু হাজবেন্ড যে হার্টটি আমায় দিয়েছে তার কাছে আসতে পারো। জোয়া যাবার সময় রণবিজয়ের মুখ থেকে সিগারেটটি ফেলে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি রণবিজয়কে দেখা যায় যে জোয়াকে যাবার জন্য তার দাদুর বাড়িতে রেখেছিল তার কাছে আসে। এদিকে গীতাঞ্জলি তার খোঁজ করলে রণবিজয়ের ভাইয়েরা বলে দাদা কাজে ব্যস্ত আছে। এদিকে রণবিজয় ও জোয়া আরও কাছে আসে। রণবিজয় জোয়ার খুব খেয়াল রাখে, তাই জুস করে খাওয়া জেটি নিয়ে তার ভাইয়েরা হাসি ঠাট্টা করছিল। এদিকে জোয়া রণবিজয়কে ভালোবেসে ফেলে। রণবিজয় জোয়ার জন্য রোলস রয় গাড়িটি অর্ডার করতে বলে ও গাড়ির কাছে আসতেই গাড়িটি ব্লাস্ট করে, যদিও এটি জোয়া জানতো না। যেহেতু জোয়া রণবিজয়কে ভালোবেসে ফেলে তাই সে সব সত্যি বলে দেয় যে তাকে হার্ট দিয়েছে তার সাথে তার কোনো সম্পর্ক নেই। আমাকে আবরাল পাঠিয়েছে তোমার কাছে যাতে তোমার সমস্ত ইনফরমেশন আমি তার কাছে দিতে পারি। আবরালের প্ল্যান তোমার মতোই দেখতে কাউকে ইন্ডিয়াতে পাঠাবে যে তোমাকে মেরে আস্তে আস্তে তোমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলবে এবং সবাই মরার আগেই ভাববে তুমি সবাইকে মেরে ফেলেছো। ঠিক সেই সময় রণবিজয় বলে আমি সবই জানতাম, শুধু তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তখন জোয়া বলে আমাদের এইসব রণবিজয় জানায় সে শুধুই তার মুখ থেকে জানার জন্য এইসব করেছে, আর কিছুই নয়। জোয়া সরি বললে রণবিজয় তাকে জুতো চাটতে বলে এবং বলে তুমি যা ইচ্ছে যেখানে ইচ্ছে, এমনকি তুমি মরেও যেতে পারো। জোয়া জুতোয় জিপ দিতে গেছে, রণবিজয় সেখান থেকে চলে যায় ও তার ভাইদের বলে সে যেখানে যেতে চাইছে সেখানের জন্য তাকে দিয়ে আসে। এইসব কথা বাড়িতে এসে গীতাঞ্জলিকে বললে গীতাঞ্জলি তাকে অনেক কিছু বলে, সে যে কিভাবে একটা অন্য মেয়ের সাথে থাকতে পারলো, তার কাছে তার বাবার ভালোবাসা ক্রমাগত তাকে হিংসাত্মক দিকে নিয়ে যাচ্ছে, সে তাকে ছেড়ে দেবে ইত্যাদি ইত্যাদি বলতে থাকে। তখন আমরা দেখি রণবিজয়ের বাবা এসে কি হয়েছে জিজ্ঞাসা করলে রণবিজয় বলে তেমন কিছু না, স্বামী স্ত্রীর ছোট ফাইট, এবং রণবিজয় গীতাঞ্জলির পা ধরে বসে থাকে। কিছুতেই রণবিজয় কেন এইসব করছে শোনে না। রণবিজয় আবরালের উদ্দেশ্যে স্কটল্যান্ডে যাওয়ার জন্য তৈরি হয় ও গীতাঞ্জলিকে বলে সে যাচ্ছে, ফিরবে কি ঠিক নেই, গীতাঞ্জলি যেন দ্বিতীয় কোনো বিয়ে না করে। এই বলে দরজায় একটু চুমু দিয়ে সে চলে যায়। পরের সিনে রণবিজয় গাড়ি নিয়ে স্কটল্যান্ডে পৌঁছে যায়, কিন্তু আবরালের ভাই তাকে বলে রণবিজয় এখন খুব রেগে আছে, তাই এখন তারা কোথাও চলে যাবে, পরে প্ল্যান মতো তাকে অর্থাৎ রণবিজয়কে মারবে। তাই আবরালেরা প্লেন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা। রণবিজয় সেখানে পৌঁছে যায় আর শুরু হয় দুজনের মধ্যে সেই ফাইট। দুজনকে 2 ঘন্টা ধরে জামা খুলে সেই মার মারে, সাথে তাদের লোকদের বলে কেউ আসবে না, কেউ গুলি মারবে না। তারা দুজনে ফাইটিং করে
সেই সময় আমরা একটা সিন দেখি যেখানে ববি দেওল রণবীরের গায়ের ওপর শুয়ে সিগারেট টানে। সেই সিনটা ছিল মারাত্মক লেভেলের। তারা 2 ঘন্টা ধরে ফাইটিং করার পরে ক্লান্ত হয়ে পড়ে, যেখানে রণবিজয় আবরালকে বলে, তুই তো আমার কাকার ছেলে, সম্পর্কে ভাই, আমার বাবাকে মারার ইচ্ছাটা ছেড়ে দে, তোকে আমি মেরে ফেলবো না। কিন্তু আবরাল রাজি হয় না, ফলত রণবিজয় একটা ছুরি দিয়ে তাকে মেরে ফেলে ও সেই চ্যাপ্টার সেখানে ক্লোজ করে। কিছুদিন পরেই রণবিজয় ঠিক করে সে তার বাবাকে নিয়ে আমেরিকায় চলে যাবে, কিন্তু বালবীর তার মেডিকেল রিপোর্ট দেখিয়ে বলে সে মাত্র আর 6 মাস বাঁচবে। এটা শুনে রণবিজয় তার বাবাকে বলে, তোমায় কিছুই করতে হবে না, আমি তোমাকে চিকিৎসা করে ঠিক সুস্থ করব। বালবীর বলে আর কিছুই করার নেই। বাবার এমন অসুখের কাছে হেরে যাওয়া রণবিজয় খুব ক্ষুব্ধ হয় ও বলে, ছোট থেকেই তোমাকে কোনোদিন কাছে পাইনি, সবসময় তুমি নিজের কাজে বিজি থেকেছ। এর সাথে আমরা সেই ছোটবেলার কথা রিপিট হয়। এর সাথে বালবীর বলে, পরের জন্মে তুই আমার বাবা হবি আর আমাকে অনেক ভালোবাসবি, এবং তার পরের জন্মে আমি আবার বাবা হব আর তোকে খুব ভালোবাসবো। এই বলে দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে গীতাঞ্জলি রণবিজয়ের এইসব পাগলামো দেখে ছেলে মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যাচ্ছিল। গীতাঞ্জলি চলে যাওয়ার সময় যখন গাড়িতে ওঠে, তার ছেলে গাড়ি থেকে নেমে তার বাবার কাছে দৌড়ে যায়। রণবিজয় যেমন তার বাবাকে খুব ভালোবাসে, তাই বাবার কথা এখানে থাকছে, ঠিক তেমনি তার ছেলেও তাকে খুব ভালোবাসে। বাবা ছেলের এই ভালোবাসা দেখে গীতাঞ্জলি সিদ্ধান্ত নেয় সে এখানে সবার সাথেই থাকবে, এবং তাই থাকে। সেই দৃশ্যে আমরা দেখি হুবহু রণবিজয়ের মতো দেখতে, আসলে সে আবরালের ছোট ভাই। তার সার্জারি হয়েছে এবং রণবিজয়ের লুক নিয়েছে। সে জোয়াকে জিজ্ঞাসা করে সে ঠিকঠাক রণবিজয়ের মতো কিনা। জোয়া মাথা নাড়ায় এবং রণবিজয়ের ডুপ্লিকেট সে রণবিজয়ের 2 ভাইকে কসাইয়ের হিংসাত্মক ভয় মারে, যারা রণবিজয়কে তার ভাইকে মারতে বন্দুক ও আবরালকে মারতে ছুরি দিয়েছিল। এদিকে জোয়া প্রেগনেন্ট, কিন্তু সে লুকিয়ে রাখে। রণবিজয়ের ডুপ্লিকেট কসাইয়ের মতো মেরে গায়ে রক্ততে ভর্তি করে বাইরে আসে। সিনেমা এন্ড হয়। এরপরে একটা লোগো দেখি যেখানে অ্যানিম্যাল পার্ক মানে অ্যানিমাল 2 আসতে চলেছে। অ্যানিম্যাল কথাটির অর্থটা বুঝতে পারলাম, সে তার বাবার জন্য জন্তুর মতো আচরণ করা শুরু করে দিয়েছিল। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আগে বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক তো আশা করতেই পারি, ও এই রকম আকর্ষণীয় ও রোমাঞ্চময় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদের এইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। সব শেষে বলি, নিজে ভালো থাকুন ও পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে।